মার্কিন বিশেষ দূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অংশীদারিত্ব অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আশা। আগস্টে নতুন কর্মী যাবে মালয়েশিয়ায়, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমিরাতে 417 কর্মীর ভিসা পুনর্নবায়নের আবেদন জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার, বলছে এনসিপি। এবং 7 মাসে ডেঙ্গুতে মৃত্যু অর্ধশতাধিক, গেল 24 ঘন্টায় 463 জন হাসপাতালে ভর্তি। হামে নতুন করে 4 শিশুর মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে অংশ নিতে সন্ধ্যা 6:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন মার্কিন বিশেষ দূত। প্রায় 1.5 ঘণ্টাব্যাপী এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। এর আগে দুপুরে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। রাজধানীতে পৌঁছেই তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গুলশানে বৈঠক হওয়ার কথা রয়েছে। কাল শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরাতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে, একথাও জানান আইনমন্ত্রী। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করবো। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশনের দাবি, যৌথ বাহিনীর অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন লতিফ সিদ্দিকী। যদিও বঙ্গবীর কাদের সিদ্দিকীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই তার ভাইকে এ মামলায় জড়ানো হয়েছে। বিজন কুমারের প্রতিবেদন। ডিবি কার্যালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। এ সময় আদালতে আসেন তার ভাই কাদের সিদ্দিকীও। এর আগে বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে লতিফ সিদ্দিকীকে এজলাসে তোলা হলে আদালতে কথা বলার সুযোগ চান তিনি, তবে আদালত তা নাকচ করে। এ সময় চিৎকার করে নিজের ফাঁসি চান তিনি। শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে বের হয়ে প্রতিক্রিয়া জানান তার ভাই কাদের সিদ্দিকী। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার ভাইকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। এরকম কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না, এটা একেবারে অন্যায়, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। পরে প্রসিকিউশন অভিযোগ করেন, লতিফ সিদ্দিকী হেফাজতে ইসলামের সমাবেশ উৎখাতে নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত ছিলেন। তিনি উস্কানি দিয়েছেন বলেও দাবি করা হয়। হেফাজতের নেতাকর্মীরা তাদের দাবির সমর্থনে যে মহাসমাবেশ আহ্বান করেছিলেন, সেই মহাসমাবেশকে ভণ্ডুল করার জন্য 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল, তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তাই ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে
জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন আরও জানায় এই মামলায় আসামিদের মধ্যে তিনি 10 নম্বর। যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা হয়। এই মামলার পরবর্তী শুনানি 16 আগস্ট ধার্য করা হয়। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার 55 বছরেও দেশের মানুষের জীবনমানের তেমন উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বর্তমান সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। আর সমাজে আইনের শাসনের অভাবে অপরাধী চক্র আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। রাজধানীর সার্কিট হাউসে ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবসের আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষক সহ সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা। আমরা হাসিনার নিকৃষ্ট স্বৈরশাসন দেখেছি। ফ্যাসিবাদ রাষ্ট্র কাঠামো থেকে বের হয়ে আসা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য এতে জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন। আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। আর এলজিআরডি মন্ত্রী বলেন, নতুন সরকারের দায়িত্ব নেয়ার 5 মাসেও সমাজের কোনো পরিবর্তন হয়নি। 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ কর বন্দিতে কি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই আমি বললাম যে আপনার গোল পাল্টা দিয়ে চলে আসছে। একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানই সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন বলেও জানান তিনি। কিন্তু আশাবাদী ওই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানব পাচার বিরোধী দিবসের আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অভিযোগ করে বলেন, সমাজে আইনের শাসনের ঘাটতির সুযোগে অপরাধী চক্র আরো বেপরোয়া হয়ে উঠেছে। রুল অফ ল না থাকার কারণে তৃণমূলে যে ধরনের অবিচার হয়, যে ধরনের নিপীড়ন হয় অর্ধশিক্ষিত মানুষ বা নিরক্ষর মানুষ, কারণ নিরক্ষর মানুষ তার লোকাল অথরিটির সাথে কমিউনিকেট করতে পারে না, অর্থাৎ তার দাবি দেওয়া বলতে পারে না, এই কারণে তারা নিগৃহীত হয়। অপরাধ দমনে সরকারকে আইনের প্রয়োগে আরো কঠোর হওয়ার আহ্বানও জানান রিজভী। তো সুতরাং রুল অফ ল থাকলে মানব পাচার কম হতো না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় নতুন কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সংযুক্ত আরব আমিরাতে সক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়া 417 বাংলাদেশি কর্মীর ভিসা পুনর্নবায়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আরও জানাচ্ছেন রুমানা রুমা। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু করতে দেশটিতে সফর করেছেন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে দুদেশের সরকারের মধ্যে উচ্চ পর্যায়ে একাধিকবার ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনাও করেছেন তারা। বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, মালয়েশিয়ার শ্রম বাজারে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন, এবং অবশ্যই আমাদের একটা প্রায়োরিটি থাকবে যেখানে আমরা এফিসিয়েন্সি করতে পারি, কস্ট কাটিং করতে পারি। এদিকে সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল বিষয়ে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
প্রবাসীদের নিরাপত্তা, কর্মসংস্থান এবং বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি। বলেন, দেশটিতে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়া বাংলাদেশি কর্মীদের ভিসা পুনর্নবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। ক্যান্সেল হয়েছে সেটার ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি। একই সঙ্গে তিনি জানান, মিয়ানমার ও ভারতের কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের সাথে বা অন্যান্য দেশের সাথে যে দেশে আমাদের নাগরিকরা থাকুক না কেন, যে অবস্থায় তাদেরকে ফিরিয়ে আনার আমাদের প্রক্রিয়া চলছে। এছাড়া বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ দেশের আইন ও বিধিবিধান মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আপনারা আইন বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। রুমানা রুমা, মোহনা সংবাদ। দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার নিকৃষ্টভাবে কোটা বাস্তবায়ন করছে। সকালে রাজধানীতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আর জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। এতে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। শহীদদের যে আবেগ, যে কষ্ট, যে মান অভিমান, চাওয়া পাওয়ার যে প্রসঙ্গ আপনারা তুলেছেন, আশ্বস্ত করতে চাই আপনারা হতাশ হবে না, নিরাশ হবেন না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদ ইস্যুতে জামায়াতকে বহুবার আপোষের প্রস্তাব ও লোভ দেখানো হয়েছে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই সনদ বাস্তবায়ন না হলে জাতির সঙ্গে প্রতারণা করা হবে। আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টুপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই। বর্তমান সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে বলেও অভিযোগ করেন তিনি। কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় প্রদান করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। সংসদে জুলাইয়ে শহীদ ও আহতদের কণ্ঠস্বর হয়ে প্রতিবাদ করার অঙ্গীকারও করেন ডাক্তার শফিক। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকবো ইনশাআল্লাহ। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাইয়ের শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৃহস্পতিবার সিলেটে পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে তারা কথা বলেন। এদিকে গোপালগঞ্জে সার্জিস আলমের গাড়িবহরে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিপা চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। মৌলভীবাজারে যাত্রা বিরতি শেষে দুপুরে সিলেটে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। অংশ নেন বেশ কিছু পৃথক কর্মসূচিতে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তি আয়োজিত আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচারের মাধ্যমে পুরনো স্বৈরাচারকে দমন ও সংস্কারের মাধ্যমে নতুন ফ্যাসিস্টের উত্থান ঠেকানো সম্ভব। বিচারের মাধ্যমে কেবল পূর্বতন যে ফ্যাসিস্ট শক্তি তাকে দমন করা সম্ভব, তাকে ন্যায় বিচারের মধ্যে আনা সম্ভব, এবং সংস্কারের মাধ্যমে নতুন কেউ স্বৈরাচার হবে না, নব্য ফ্যাসিবাদ হবে না, সেটা নিশ্চিত করা সম্ভব। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানান, জুলাই শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার না হলে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যাবে। 1400 যারা আমাদের ভাইরা চলে গিয়েছে তাদের বিচারটা বাংলাদেশে কমপ্লিট করা আমাদের প্রয়োজন। বাংলাদেশের সংস্কারটা কমপ্লিট করা প্রয়োজন। যদি এটা না হয়, আপনারও ভবিষ্যৎ নাই, আমারও ভবিষ্যৎ নাই, আপনার সন্তানেরও ভবিষ্যৎ নাই, বাংলাদেশের কারো ভবিষ্যৎ নাই। এদিকে গোলাপগঞ্জে জুলাই আন্দোলনের নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় শহীদদের স্বজনরা খুনিদের দ্রুত বিচার দাবি করেন। যারা আমার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার শহীদ ছেলের বিচার
চাই, তদন্ত করিয়া সঠিক যেগুলি করছে তার শাস্তি আমরা চাই। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সার্জিস আলম বিএনপির নেতাকর্মীদের লাগাম নিয়ন্ত্রণ করার পাশাপাশি প্রশ্ন তোলেন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। কর্মসূচি শেষে ফেরার পথে সার্জিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। সার্জিসের গাড়িবহরে হামলা আবারও সামনে এনেছে মাঠ পর্যায়ের নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকার বিষয়। মিশাল বিন দানোয়ার, মোহনা সংবাদ। দেশ জুড়ে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট 53 জনের প্রাণহানি হলো। এছাড়া গত একদিনে নতুন করে 463 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 189 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গেল 24 ঘন্টায় হামে নতুন করে 4 শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসাদ তানজিলা হত্যাকাণ্ডের ঘটনার মাত্র 24 ঘন্টার মধ্যে মূল রহস্য উদ্ঘাটনের পাশাপাশি ঘটনার সাথে জড়িত মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সকালে রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার MN মোর্শেদ। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, নিহত তানজিলার স্মার্টফোন ও অলংকার উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে মোট 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে ফটিকছড়ি থানার 1টি হত্যা ও 2টি অস্ত্র মামলা সহ বায়েজিদ থানার 1টি মামলায় চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যশোর থেকে ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হয়। যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে তার 4 সহযোগীকে গ্রেফতার করা হয়। রাজধানীর বসুন্ধরা 300 ফিটের F ব্লকে যাত্রা শুরু করল রিটেল চেইন শপ স্বপ্নের নতুন আউটলেট। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে থাকছে 10% পর্যন্ত ছাড়, আর নির্বাচিত পণ্যে সর্বোচ্চ 50% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা রয়েছে। আকর্ষণীয় এই অফারে উদ্বোধনের প্রথম দিনেই আউটলেটে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রেতা। তারা বলেন মানসম্মত পণ্য সাশ্রয়ী দামে পাওয়ায় এ সুযোগ তাদের কেনাকাটাকে আরও সহজ করেছে। বাংলাদেশে ক্যাশলেস লেনদেন আরও সহজ করতে ব্র্যাক ইউনিভার্সিটিতে চালু হয়েছে ব্র্যাক ব্যাংকের বাংলা কিউআর সেবা। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিউশন, একাডেমিক ফি, ক্যাফেটেরিয়ার বিল, রিটেইল শপে কেনাকাটা সহ বিভিন্ন আর্থিক লেনদেন কিউআর কোড স্ক্যান করেই সম্পন্ন করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশের বিজামাস্ট্রোজ এক্স UFLP 2026-এর গ্র্যান্ড ফিনালে। ডিসরাপ্ট টু উইন প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান তুলে ধরেন। গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছে টিম সোপ অ্যান্ড স্টার্স। প্রথম রানার আপ টিম লকড ইন ও দ্বিতীয় রানার আপ টিম ব্রেকিং গুড। ফাইনাল পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে আজ অনুষ্ঠিত হবে প্রথম দফার গোপন ভোট। পর্তুগালের নাগরিক বর্তমান মহাসচিব গুতেরেস টানা 2 মেয়াদ শেষে চলতি বছরের শেষের দিকে পদত্যাগ করবেন। বর্তমানে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার মনোনীত প্রার্থীরা এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও জানাচ্ছেন রুমানা রুমা।
জাতিসংঘের নতুন মহাসচিব বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম অনানুষ্ঠানিক স্ট্র পোল ভোট। গোপন এ ভোটের মাধ্যমে বর্তমানে বিশ্ব সংস্থার সর্বোচ্চ পদের লড়াইয়ে থাকা 7 প্রার্থীর প্রতি সদস্য দেশগুলোর সমর্থনের মাত্রা পরখ করা হবে। টানা 2 মেয়াদে 10 বছর দায়িত্ব পালন শেষে চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাচ্ছে বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের। পর্তুগালের এই নাগরিকের স্থলাভিষিক্ত হতে মূলত ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর প্রার্থীরা দৌড়ে এগিয়ে রয়েছেন। বর্তমান প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান আর্জেন্টিনার নাগরিক রাফায়েল গ্রোসি, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্পান, ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দা এসপিনোসা, গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট, সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল ও উগান্ডার কূটনীতিক ওয়ালারা অতুন্নু, যিনি গেল সপ্তাহে এই নির্বাচনের প্রক্রিয়ায় যোগ দিয়েছেন। বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দেশটির জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত জেনন মুকঙ্গো এনগাই গেল মঙ্গলবার জানিয়েছেন স্ট্রোপোলের প্রথম দফা ভোটাভুটি আজ অনুষ্ঠিত হবে। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আগে একবার। মার্কিন বিশেষ দূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অংশীদারিত্ব অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আশা। আগস্টে নতুন কর্মী যাবে মালয়েশিয়ায়, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমিরাতে 417 কর্মীর ভিসা পুনর্নবায়নের আবেদন, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের, শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার, বলছে এনসিপি। এবং 7 মাসে ডেঙ্গুতে মৃত্যু অর্ধশতাধিক, গেল 24 ঘন্টায় 463 জন হাসপাতালে ভর্তি। হামে নতুন করে 4 শিশুর মৃত্যু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।